আসসালামু আলাইকুম। কিছু কিছু জিনিস থাকা প্রয়োজন। কেন প্রয়োজন? জনগণের চাহিদায়, মানুষের প্রয়োজনীয়তার জন্যই কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গায় থাকা প্রয়োজন। আগে রাজা বাদশাহ শুনতাম দীর্ঘ দিগন্ত জুড়ে যেসব মাঠ, প্রান্তর, মরুভূমি, অথচ সেখানে জনগণের পদরচনা ছিল। জনগণ সেইখান দিকে পদব্রজ হয়ে ব্যবসা বাণিজ্যই যাইত। ওই সব দেশের রাজা বাদশারা নাকি রাস্তার পাশে চৌবাচ্চা পানি রাখার জন্য চৌবাচ্চা তৈরি করে পানি ভরে রাখতেন, যেন সেখানে বসে, এবং পাশে বড় গাছ লাগাতেন, ছায়াময় ছায়াযুক্ত গাছ, যে গাছে ছায়া দেয়, বট বৃক্ষ, সেখানে বিশ্রাম নিতেন। চৌবাচ্চায় নিজেরা পানি খেতেন, হাত মুখ ধুতেন, তাদের ব্যবহৃত পশুদেরকে পানি খাওয়াতেন। সময়ের প্রয়োজন ছিল সেই সময়। পরবর্তীতে বিভিন্ন জায়গায়, আমি যেমন বর্তমান সময়ের কথা বলি, অতীত বাদ দিয়ে, বর্তমানে ইরানে বলা হচ্ছে তাদের কাছে 10 কেজি পরিমাণ শক্তিশালী ইউরেনিয়াম আছে, যেটা দিয়ে বেশ কয়েকটি পারমাণবিক বোমা তৈরি করা যায়। এটা একান্ত ইরানের জন্য প্রযোজ্য বিষয়। মধ্যপ্রাচ্য, আরব দেশগুলো বা মুসলিম দেশগুলো একসময় হয়তো বুঝবে তারা ইরাককে ধ্বংস করে দিয়ে কত বড় ক্ষতি তারা নিজেরা ডেকে এনেছেন। লিবিয়াকে ধ্বংস করে দিয়ে কতটা তারা দুর্বল হয়ে পড়েছেন মুসলিম হিসাবে। এবং আজ যদি ইরানের কাছে এই পারমাণবিক ইউরেনিয়াম না থাকে, মধ্যপ্রাচ্যকে আমেরিকা ভাগ করে নিয়ে দখল করে নিতে মাত্র কয়েক মিনিট বা ঘন্টা খানেকের ব্যাপার। যারা নিজেরা ফ্রান্স, ব্রিটেনের সাথে বসে, রাশিয়া, চীনের সাথে বসে ভাগাভাগির একটা মানচিত্র করবে, করে পরাশক্তি কয়েক ঘন্টার ভিতরে দখল করে নিয়ে যার যার মতো করে নিজেদের অঙ্গরাজ্য হিসাবে ঘোষণা করে নিয়ে তেলের রাজ্য, স্বর্ণের রাজ্য তারা দখল করে নেবে নিঃসন্দেহে। কোনো সন্দেহ নাই 25-30 বছর পরেই এই মধ্যপ্রাচ্যকে বাঁচিয়ে রাখতেই, এই তেল সমৃদ্ধ আরব মুসলিমদেরকে বাঁচিয়ে রাখতেই ইরানের হাতে শক্তিশালী ইউরেনিয়াম থাকা একান্ত ফরজ, একান্ত প্রয়োজন। এই জিনিসটা যদি বুঝতে তারা, তাহলে সর্ব শক্তি দিয়ে ইরানের পাশে এসে দাঁড়াতো। এটা বুঝতে হবে, ইরান পার্শ্ববর্তী কোনো দেশকে কখনোই নিজেদের বলে আক্রমণ করবে না বা ক্ষতি করার চেষ্টা করবে না। তারা আত্মরক্ষা করবে, এবং মধ্যপ্রাচ্যের এমন একটি সংগঠন প্রয়োজন, যেমন এই যে 5টা দেশ নিয়ে গঠিত, কুয়েত, বাহরান, ছোট ছোট রাষ্ট্রগুলো নিয়ে, বা এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন যাদেরকে বলে, মধ্যপ্রাচ্যেরও এ ধরনের যদি মুসলিম রাষ্ট্রগুলো একচ্ছত্রভাবে একটি সংগঠন গড়ে তুলত এবং তাদের কেন্দ্রে ইরানকে রেখে একটি শক্তিশালী জায়গা তৈরি করবার মতো পথ তৈরি করে দিত, আজীবন এই মুসলিম রাষ্ট্রগুলো নিরাপদ থাকতো, সম্মানের সাথে থাকতো তারা। কিন্তু এরা বুঝতে পারছে না যে এরা কত বড় আত্মঘাতী সিদ্ধান্তের মধ্য দিয়ে বর্তমান সময় পার করছে। বিভোর হয়ে আছে ওই আমেরিকার দেখানো উলঙ্গ নৃত্যের তালে, হানি ট্র্যাপে, নারী ট্র্যাপে বিভোর হয়ে আছে মধ্যপ্রাচ্যের ধন্যাঢ্য ওই রাজা বাদশারা। কিন্তু ইরানে এই ইউরেনিয়াম প্রয়োজন, সময়ের প্রয়োজন। ঠিক তেমনি বাংলাদেশে কি প্রয়োজন, কি থাকার দরকার? একটি ধারাবাহিক সরকার প্রযোজ্য, যে কোনো দলেরই হোক না কেন, কিন্তু সেই দলটি যদি ঘসিটি বেগম, মির্জাফরদের তারা আক্রান্ত হয়, সরকার আক্রান্ত হয়, রাষ্ট্র আক্রান্ত হয়, এবং পার্শ্ববর্তী একটি শক্তি তাদের নিজস্ব বলয় প্রয়োগ করে এদেশকে যদি তাদের অঙ্গরাজ্যের মতো, তাদের পাশের ঘরের মতো, তাদের কাছারি ঘরের মতো ব্যবহার করতে চায়, সেখানে শক্তিশালী একটি পার্শ্ব চরিত্র থাকা প্রয়োজন। 2005 সালের 17ই আগস্ট সারা দেশে 63টি জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল। আমি কখনো বলি ষড়যন্ত্র, কখনো বলি অন্য মতাদর্শের মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্য, সে যে কারণেই হোক না কেন, এই যে পার্শ্ব চরিত্র বাংলাদেশের
একটি শক্তিশালী অবস্থান, এটা থাকা প্রয়োজন। এটা সরকারকেও বুঝিয়ে দেওয়া যে পদচ্যুত হয়েও না, স্খলিত হয়েও না, রাষ্ট্রকে কারো তাবেদারি বানানোর চেষ্টা করো না, তাহলে তোমাদেরকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। তোমাদের পিছনে আমরা অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন, সে জঙ্গিই বলুক, আদর করে ঘরজামাই বলুক, ইনু রাশেদ খানদের মতো তথাকথিত রাজনৈতিক সংগঠনই বলুক না কেন, যাই বলুক, একটি শক্তিশালী সি গ্রুপ থাকা প্রয়োজন, যারা বিরোধী দলকেও শাসন করতে পারে ইনডাইরেক্টলি, বা যদি কেউ ডিপ স্টেট বলে থাকে বলে বলুক, সমস্যা নেই। অনলি আর্টিজমের আক্রমণ বা আক্রান্ত হওয়া, আন্তর্জাতিকভাবে জঙ্গি হিসাবে বিভিন্ন ধর্ম পেশার মানুষ ছিল সেখানে, সেটা প্রচার করা, এটি একদিকে যেমন দেশের জন্য দুর্নাম বদনাম যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটাও সত্য যে সরকারগুলোকে সতর্ক করে রাখা, সাবধান করে রাখা, যে যদি কোনো চুদুরবুদুর করো, যদি কোনো মুসলমানদের সাথে বেইমানি করবার চেষ্টা করো, যদি কোনো দেশের সার্বভৌমত্বের সাথে কোনো ধরনের ছলচাতুরের পদক্ষেপ নাও, বাইরের কোনো রাষ্ট্রের মদতে এদেশের সার্বভৌমত্ব, স্বকীয়তা, স্বাধীনতা, অত্যন্ত অভ্যন্তরীণ সম্পদকে নিরাপদে কাউকে ব্যবহার করতে দাও, এদেশের অর্থ, এদেশের শিক্ষা, এদেশের স্বাস্থ্যকে পাচার করে দিয়ে যদি অন্য রাষ্ট্রের ভিতরে ঢুকিয়ে দাও। ভারতের সবচেয়ে বড় উদ্দেশ্য কি? বাংলাদেশের প্রচুর রুগীর একটি চাষাবাদ তৈরি করা, যেমন একজন কৃষক তার জমিকে উৎকর্ষ করে ফসল ফলায়, ভারতের আমলিক দ্বারা বড় একটি জায়গা তৈরি করে দেওয়া, অবাধে রুগীদের বিচরণ, বাংলাদেশে বড় কোনো ডাক্তার যেন প্রতিষ্ঠিত না হয়, প্রতিষ্ঠিত হাসপাতাল যেন তৈরি না হয় যেখানে বড় বড় এমপি মন্ত্রীরা বা বড় বড় লোকেরা বড় বড় রোগের চিকিৎসা হতে পারে, কিন্তু সেই জায়গাটা অবাধে যেন খুলে দেয় বাংলাদেশ ভারতে যাওয়ার জন্য, অর্থাৎ ভারতের অর্থ কৌশলে টেনে নেওয়ার, খুব কূটকৌশল এগুলো, এই সব জায়গাতে বিরোধিতা করবার জন্য, বিরোধী দল হয়তো করবে না, কারণ এই রাজনৈতিক সংগঠনগুলো হাজার হাজার কোটি টাকার দুধ হয়ে আছে, ব্যবসা আছে এখানে, যেই ওখানে যাক লঙ্কায় যায় সেই রাবণে পরিণত হয়। এই জন্য সি গ্রুপ বা ইনডাইরেক্টলি আরও একটি ছায়া শক্তি যদি সংগঠিত হয়ে থাকে এইসব জায়গা থেকে, রাষ্ট্রকে সতর্ক করবার জন্য, দেশকে সতর্ক করবার জন্য, রাজনৈতিক নেতাদেরকে সতর্ক করবার জন্য, সেটা সময়ের প্রয়োজন, সেটা দেশের জন্য ভালো ভালো। কিন্তু এরা কি করছে, এদের দিক ভালো কেন ভাবতে হবে? এরা যেভাবে নিজেদেরকে তৈরি করে বা এদেশে যেভাবে নিজেরা কর্মকাণ্ড চালাচ্ছে, রাজনৈতিকভাবে এরা রাজনৈতিক দলকে হেনস্থা করবার চেষ্টা করে না, দেশকে ছোট করবার চেষ্টা করে না, জাতিকে বিপদগ্রস্ত করতে চেষ্টা করে না। এ পর্যন্ত বড় ধরনের এমপি, মন্ত্রী, সরকারি কোনো আমলা, ক্ষুদ্র পর্যায়ে এসে কোনো এদের একজন ইউএনওকে, একজন ডিসিকে বা একজন পুলিশি কর্মকর্তাকে অপহরণ করা বা জঙ্গি পরিচয় দিয়ে কারোকে আক্রান্ত করা, কাউকে মেরে ফেলা, বাংলাদেশের যতটা জঙ্গিবাদদের অপবাদে দেওয়া হোক না কেন, এই ধরনের কর্মকাণ্ড কখনোই পাওয়া যায়নি। কিন্তু এরা বলে যে জঙ্গিবাদের বই পাওয়া গেছে, পাকিস্তানের সাথে কোনো দলের লিঙ্ক আছে সেইটা পাওয়া গেছে, আফগানিস্তানের সাথে লিঙ্ক আছে সেটা পাওয়া গেছে। এগুলো যদি সত্যি হয় তাহলে রাশেদ খান মেননরা যে চীনের আদলে এদের সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট যারা করে, কমিউনিজম করতে চায়, বাংলাদেশ কংগ্রেস যেমন ভারতের কংগ্রেসকে অনুসরণ করতে চায়, গণতন্ত্র, মূল গণতন্ত্রই তো ভারতকে যদি গণতন্ত্রের অনুকরণীয় হয়, আমেরিকার অনুকরণীয় হয়, তো তাহলেও তো তারা সবাই জঙ্গিবাদের ভিতরে, অর্থাৎ কোনো দেশের কোনো একটি সংগঠনের সাথে লিঙ্ক পেলেই তারা জঙ্গিবাদ হয়ে যাচ্ছে, বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান এদের সাথে লিঙ্ক হলে। তো আপনি যদি চীনের কমিউনিজম বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান, সেই ধারায় আপনি রাজনীতি করতে চান, ওই কাস্তের ছবি দিয়ে, মাথালের ছবি দিয়ে, গামছা গলায় বেঁধে আপনি যদি শ্রমিক ইউনিয়ন, শ্রমিক রাজনীতি, সেটাও তো অন্য কোনো দেশের অনুকরণীয় সংগঠন। তো
পাকিস্তানের অনুকরণীয় সংগঠন, আফগানিস্তানের অনুকরণীয় সংগঠন, তারা কেন জঙ্গি হবে? আপনার কাছে কে এসে ফিরে গেছে যে আপনি রাজনীতি করবার জন্য অনুমতি চেয়েছিল, আপনি দেননি, রাষ্ট্র দেয়নি? সবাইকেই তো দিয়েছে রাষ্ট্র। তাহলে আলাদাভাবে জঙ্গি চিহ্নিত করে দেশকে জঙ্গিময় করে তোলার এই যে রাষ্ট্রীয়ভাবেই গোপন ষড়যন্ত্র অন্য কারোর মদদে আদলে, এটাকে প্রতিহত করবার সময় কি এখন নয়? এটা থাকতে হবে। এটা জাতিকে অলংকৃত করে, জাতিকে শক্তিশালী করে, জাতিকে লাইনচ্যুত হলে, বিচ্যুত হলে সঠিক পথে আনবার জন্য যদি কোনো লোকের বা কোনো ক্রীড়া সংগঠনকে ধাক্কা দিয়ে জাতিকে সোজা পথে, রাষ্ট্রকে সোজা পথে, সরকারকে সোজা পথে আনবার চেষ্টা করে, তাহলে তারা থাক না। এখন দাওরা নিয়ে যারা বাংলাদেশের যে দাওরা মাদ্রাসাগুলো আছে, দাওরারা সম্ভবত হাদিস নিয়ে কাজ করে থাকে, মুফতির যে সার্টিফিকেট এনারা করে। ভারত এখন বলছে যে দাওরা লাইনই আছে, অর্থাৎ যারা হাদিসের বর্ণনা দেয়, মুসলমানদেরকে হাদিস বোঝায়, শেখায়, এরা নাকি সন্ত্রাসী সংগঠন। কোথায় হাত দিয়েছে? অর্থাৎ বাংলাদেশে এখন কয়েকশো বা হাজার মুফতি তৈরি হয়েছে যারা ইসলামের হাদিসের উপর অত্যন্ত দক্ষ এবং মুসলমানদেরকে মূল ধারায় আনবার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কুসংস্কার, মুসলমানদের অভ্যন্তরীণ যে কুসংস্কারগুলো ছিল তার থেকে বের করে আনে প্রকৃতপক্ষেই হাদিসের আলোকে, কোরআনের আলোকে ধোয়া মোছা একটি পাক পবিত্র, পবিত্র মুসলিম সম্প্রদায় তৈরি করতে চাচ্ছে। ভারত এখন লেলিয়ে দিয়েছে এই দাওরারা সন্ত্রাসী। এই যে মানে যেখানে ভারত শঙ্কা মনে করে সেখানে তাদেরকে সন্ত্রাসী করে সরকারকে দিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বার জন্য, সরকারকে দিয়ে তাদেরকে আক্রান্ত করবার জন্য, দুর্বল করবার জন্য, মেরে ফেলা, হুমকি, জেলে ঢোকাবার জন্য এই চেষ্টাগুলো করে থাকে। কিন্তু রাষ্ট্রকে বুঝতে হবে, আমার এই রাষ্ট্রকে শক্তিশালী রাখতে হলে তাদেরকে কতটুকুন প্রয়োজন, তাদেরকে কিভাবে শেল্টার দিয়ে রাষ্ট্রের ভিতকে শক্তিশালী করা যায়। সরকারকে যেমন অন্য কেউ বিভ্রান্তিতে ফেলে নজরটা ওই দিকে রেখে ভিতরে ভিতরে অভ্যন্তরীণ কী কাজ করছে পররাষ্ট্রমন্ত্রীরা, পররাষ্ট্র সচিবরা বা তাদের দেশের পাঠানো রাষ্ট্রদূত দিয়ে দেশের ভিতরে কোন ধরনের কার্যক্রম চালাচ্ছে, আর সরকার যেন এদিকে পুরোপুরি দৃষ্টি না দিতে পারে। এই জন্য একটি জুজু খেলা, একটি লাটিম ঘুরিয়ে ছাড়িয়ে দিচ্ছে চোখের উপরে, সেই লাটিমটা ঘুরছে, ওই নিয়ে জনগণ ওইদিকে উৎসুক হয়ে টিভির দিকে তাকিয়ে দিয়েছে। কারা জঙ্গি, কোথায় ধরা পড়তেছে, কোথায় র্যাবের অভিযান হচ্ছে, আশকোনায় কারা ধরা পড়লো, কে শিশুসহ নারী ধরা পড়ছে, কী একটা আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু পিছন থেকে লুঙ্গি খুলে ফেলছে, প্যান্ট খুলে ফেলছে, পাছায় আলকাতরা লাগিয়ে দিয়ে তারপরে বলছে ওইটার পিছনে কেন দৌড়ায় বেড়াও, সেটা নিয়ে দৌড়ায় বেড়াচ্ছে। এই দিকে না, এগুলো হলো বিভ্রান্তকর, দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য বাইরের রাষ্ট্রের খুব সুচতুরতার সাথে ষড়যন্ত্র। অভ্যন্তরের দিকে খুব নিবিড়ভাবে নিজের দিকে তাকাতে হবে সর্বপ্রথম। এরা জঙ্গি নয়, এরা রাষ্ট্রের অলংকার, এরা রাষ্ট্রকে শক্তিশালী করে। যেমন আমি প্রথম উদাহরণ দিয়েছিলাম ইরানকে। ইরান শক্তিশালী হলে মধ্যপ্রাচ্য শক্তিশালী হবে, মধ্যপ্রাচ্য শক্তিশালী হলে সারা পৃথিবীর মুসলিমরা শক্তিশালী হবে। ঠিক তেমনি বাংলাদেশেও যাদেরকে কেউ জঙ্গি বলে, যাদেরকে কেউ অন্য রাষ্ট্রের সাথে সংযোগকারী সংগঠনের অস্তিত্ব দেয়, কথা বলে, ভাবতে হবে এরা নিজেদের হাতে গড়া এই ধরনের ষড়যন্ত্রের তসবি আমাদের হাতে ধরিয়ে দিচ্ছে যেন আমরা ওইটা নিয়ে গণনায় করে থাকি। ভিতরে যা করার তারা করে যেতে চাচ্ছে। এই জায়গা থেকে কানের পিছনে না দৌড়ানোর জন্য সরকার, রাজনৈতিক দল, প্রত্যেকটি সুনাগরিককেই সচেতন থাকতে হবে এবং থাকা প্রয়োজন। এই সময়টা বিএনপি ক্ষমতায় আসছে 2 মাস অধিক সরকারে আসছে, এর ভিতরেই কিন্তু সরকারকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র এবং চাপ শুরু হয়েছে দেশের অভ্যন্তরীণ থেকে এবং বাইরে থেকে। যে দলটাকে পুরা জনগণ একত্রিত শক্তি তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদেরকেই এদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্যই এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। যারা এই ষড়যন্ত্রের ভিতরে ঢুকে যাচ্ছেন তাদেরকেও
সজাগ থাকতে হবে। আমি কত পয়সার বিনিময়ে, কিসের বিনিময়ে দেশকে প্রশ্নের মুখে ফেলতে যাচ্ছি, জাতিকে বিপদগ্রস্ত করে তুলতে চাচ্ছি, একটি সরকারকে বিভ্রান্ত করতে চাচ্ছি, একটি সরকারকে স্থায়িত্বের বদলে আমরা কিভাবে আবার তার অপসারণ চাচ্ছি, কেন চাচ্ছি, কি প্রয়োজনে, বিগত সরকার কেন এ দেশ ছাড়া হলো, বর্তমান সরকারের পিছনে কেন আমি ষড়যন্ত্রে লিপ্ত হব। এই প্রশ্নগুলো নিজের ভিতর থেকেই একটি জায়গা অবস্থান নিতে হবে, যেটা দেশের জন্য, মানুষের জন্য প্রয়োজন হয়। সরকারের বিরোধিতা না করে সঠিক উপায়ে সরকারকে সমালোচনা করে সরকারকে সঠিক পথে আনা যায় কিনা সেই চেষ্টা করতে হবে। আশা করি যারা টকশো করেন, যারা ইউটিউবে বসছেন, সরকারকে সমালোচনা করুন গঠনমূলক, যে কোনো ষড়যন্ত্র হোক না কেন গঠনমূলক হোক, সেটা যেন দেশের প্রয়োজনে হয়। অন্য দেশের মতাদর্শ, অন্য দেশকে এদেশের উপরে দাবিদারি প্রতিষ্ঠিত করা, কোনো বিগত স্বৈর শাসককে কোনো ধরনের আস্ফালিত করে আবার তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করা। এদেশের মানুষ রাজনীতি করবে, এদেশের প্রত্যেকটি নাগরিক রাজনীতি করবে তাদের চিন্তাধারা আদর্শ নিয়ে, কিন্তু সেইটাকে, সেই আবেগকে পুঁজি করে পুঞ্জীভূত করে আবার যেন কোনো স্বৈর শাসকের পুনঃপ্রতিষ্ঠিত না হয়, যারা বাইরের দেশের কথা মতো হয়ে এদেশের মানুষকে অবলীলায় ক্রস ফায়ার দিবে, সম্পদ কেড়ে নেবে, এদেশের মানুষকে হাতে থলে ধরিয়ে দেবে, ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়ে ভিখারিতে পরিণত করে দেশের শত কোটি টাকা বিদেশে পাচার করে দেবে। এই ধরনের কোনো বৈষম্যের সৃষ্টি আর না হয়। আমরা সবাই রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের সম্মানের সাথে বেঁচে থাকতে চাই এবং রাষ্ট্রের কাছে আমরাও সম্মান চাই। আসসালামু আলাইকুম।